হ্যালো হ্যালো হ্যালো। সো আজকে আমাদের এম হচ্ছে রেসপিরেশন ইন প্ল্যান্টস এর টপিক গ্লাইকোলাইসিস 100% এনসিইআরটি বেস আর 15 মিনিটস এর একটা ছোট লেকচার হবে যেখানে আমরা পুরো গ্লাইকোলাইসিস থেকে একবার বুঝে নেব। ওকে, সো গ্লাইকোলাইসিস বলতে আমরা কি বুঝি, মানে গ্লাইকোলাইসিস মানেটা কি? আচ্ছা, গ্লাইকোলাইসিস মানে হচ্ছে দ্য ব্রেকিং অফ গ্লুকোজ বা দ্য স্প্লিটিং অফ গ্লুকোজ উইথ হেল্প অফ অক্সিজেন টু get a product which is known as pyruvate, which later give us ATP energy. ঠিক আছে, তাহলে মেন এম কি? মেন গ্লাইকোলাইসিসের মেন এম হচ্ছে ATP প্রোডাকশন, এটা হচ্ছে মেন এম। আচ্ছা, গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে হচ্ছে স্প্লিটিং of glucose, যেটা হচ্ছে একটা 6 কার্বন মলিকিউল with the help of O2 to give pyruvate, which is a 3 কার্বন মলিকিউল। ওকে, এবার যদি এনসিইআরটি যেমন বলেছে অক্সিডাইজ, আসলে জিনিসটা অক্সিডাইজ হচ্ছে না, গ্লুকোজটা আসলে অক্সিডাইজ হচ্ছে না, ওটা স্প্লিট হচ্ছে। এবার কখন অক্সিডাইজ বা অক্সিজেন আমাদের হেল্প করছে সেটা আমরা দেখবো হচ্ছে পরের স্টেপে, যেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার চেনে। বাট এখানে স্প্লিটিং অফ গ্লুকোজ হচ্ছে, স্প্লিটিং অফ গ্লুকোজ উইথ দ্য হেল্প অফ O2 টু গিভ রাইজ টু পাইরুভেট। ওকে, ডান। এবার আমরা গ্লাইকোলাইসিস এর মেইন জায়গাটা এবার পড়বো যে গ্লাইকোলাইসিস স্টেপস গুলো কি। আচ্ছা, তার আগে আমি বলে দিই গ্লাইকোলাইসিসকে আমরা ইএমপি পাথওয়েও বলি। গ্লাইকোলাইসিসকে আমরা ইএমপি পাথওয়ে বলি, ট্রায়োস পাথওয়ে বলি বা ট্রায়োস রিঅ্যাকশন বলি, গ্লাইকোলাইসিসকে ইএমপি পাথওয়ে বলি, ট্রায়োস রিঅ্যাকশন বলি। আচ্ছা, ইএমপি পাথওয়ে কেন বলি? ইএমপি পাথওয়ে আমাদের সায়েন্টিস্টের নামে পড়েছে। ফার্স্ট নাম হচ্ছে ওটো এমবেডেন, পার্নাস আর মেয়ারহফ। কি? ওটো এমবেডেন, পার্নাস আর মেয়ারহফ। ঠিক আছে, ইএমপি, তাই জন্য এর নাম পড়েছে ইএমপি পাথওয়ে। আচ্ছা, এর নাম কেন ট্রায়োস পড়েছে? আচ্ছা, ট্রায়োস কেন? কারণ আমরা দেখেছি 6 কার্বন মলিকিউল যেটা হচ্ছে গ্লুকোজ, ওটা ভেঙে তৈরি হচ্ছে 4 কার্বন মলিকিউল যেটা হচ্ছে 3 কার্বন মলিকিউল যেটা হচ্ছে পাইরুভেট। এখানে 3 বলে ওর জন্য ট্রায়োস নাম দেওয়া হয়েছে। নামের ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, নিচে যদি প্রশ্ন আসে যে where does the glycolysis occurs, ঠিক আছে, where does the glycolysis occurs? The glycolysis occurs in the cytoplasm but present in all the living organism. এটা খুব একটা কনফিউজিং লাইন। কি বলেছে? glycolysis occurs in the cytoplasm and present in all living organism। ঠিক আছে, এবার যে মেন যে জায়গাটা আমাদের ফোকাস করতে হবে সেটা হচ্ছে অকার্স আর প্রেজেন্টের উপর। ঠিক আছে, গ্লাইকোলাইসিস অকার্স মানে গ্লাইকোলাইসিস কোথায় হয়? গ্লাইকোলাইসিস হয় হচ্ছে সাইটোপ্লাজমে। ওকে, আর গ্লাইকোলাইসিস প্রেজেন্ট ইন অল লিভিং অর্গানিজম, যে কোনো জীবিত প্রাণীতে, যে কোনো লিভিং অর্গানিজমে গ্লাইকোলাইসিস হবে, irrespective of aerobic and anaerobic. Okay, তাহলে glycolysis is the step or is the process which occurs both in aerobic and anaerobic. আচ্ছা, aerobic and anaerobic এর মধ্যে ডিফারেন্স কি? aerobic হয় O2 এর প্রেজেন্সে, anaerobic হয় O2 এর নন প্রেজেন্সে। ওকে, মানে O2 কম হয়, লিমিটেড O2 সাপ্লাই। ওকে, এবার তাহলে আমি মেন জায়গায় ঢুকে যাই। তার আগে আরো কটা একটু বলে দিই, যেটা হচ্ছে গ্লাইকোলাইসিস
10টা স্টেপে ভাঙা হয়। গ্লাইকোলাইসিসকে we can break glycolysis in 10 steps। আচ্ছা, তাহলে আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এটাকে আমরা 10 স্টেপে কেন ভাঙছি? এটা আমরা যদি এতটাই ইম্পর্টেন্ট হয়, এটা এনার্জি কনজিউম করতে বা এনার্জিকে কনজার্ভ করতে আমাকে এক স্টেপে করাটা বেশি ভালো হবে না? বাট না, এক স্টেপে করলে সবকটা এনার্জি যেটা তৈরি হচ্ছে, মানে সবকটা এনার্জি যেটা প্রডিউস হচ্ছে, জিনিসটা কি হবে? হিট এনার্জি হয়ে ইভলভ করে যাবে। বোঝা গেছে? তাহলে গ্লাইকোলাইসিস 10 স্টেপে কেন করা হয়? যাতে এনার্জি gets trapped in form of ATP। গ্লাইকোলাইসিস 10 স্টেপে কেন করা হয়? কারণ এনার্জি gets trapped in form of ATP। যদি এক স্টেপে করা হতো, if in one step, দেন সব হিট এনার্জি হয়ে বেরিয়ে যেত। সব কি হিট এনার্জি হয়ে বেরিয়ে যেত। ওকে, তার আগে একটু দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমি বলে দিই একটু, সেটা হচ্ছে কেমিস্ট্রিটা আমরা সবাই পড়েছি যে আচ্ছা, এখানে একটা বন্ড তৈরি হয়েছে, একটা সিসি বন্ড তৈরি হয়েছে, এখানে একটা সিসি বন্ড ব্রেক করা হয়েছে, ঠিক আছে? বন্ড মেকিং রিকোয়ার্স এনার্জি, তার মানে এই প্রসেসে আমাকে এনার্জি দিতে হবে, যে সাপ্লাই করতে হবে। আর বন্ড ব্রেকেজ রিলিজ আউট এনার্জি, তার মানে আমার এই প্রসেসটা থেকে এনার্জি বেরোবে। ওকে, তাহলে এই কনসেপ্টের উপর বেস করি আমাদের স্টেপটা এগোবে। ওকে, তো আমরা এবার মেন গ্লাইকোলাইটিক সাইকেলে ঢুকে যাচ্ছি। গ্লাইকোলাইটিক সাইকেলে ঢুকে যাচ্ছি। আচ্ছা, ফার্স্ট যে স্টেপটা হয় সেটা হচ্ছে, এনসিইআরটি বলেছে সুক্রোজ ভেঙে কি হয়? আচ্ছা, এটা সুক্রোজটা ভাঙে কি দিয়ে? ইনভার্টেজ বলে একটা এনজাইম দিয়ে। ইনভার্টেজ বলে একটা এনজাইম দিয়ে, কি দিয়ে? ইনভার্টেজ দিয়ে ভেঙে কি তৈরি হয়? ভেঙে তৈরি হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজ। কি তৈরি হয়? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, যেটা যদি আমরা গ্লুকোজ থেকে কনসিডার করি পাথওয়েটাকে, তাহলে জিনিসটা হয় 10 স্টেপে আর স্টেপসে। আর যদি আমি ফ্রুক্টোজ থেকে কনসিডার করি তাহলে এটা হয় 9 স্টেপসে। বোঝা গেছে? আচ্ছা, এবার তাহলে আমি গ্লুকোজ থেকে আগে কনসিডার করে নিই, তারপরে আমি ফ্রুক্টোজটাকে অ্যাড করে দেবো। আচ্ছা, ইন্টারেস্টিং খুব গ্লুকোজ। আচ্ছা, গ্লুকোজটাকে আমাকে ভাঙতে হবে, বা একটা ভাঙতে না, গ্লুকোজটাকে আমাকে একটা ফসফেট অ্যাড করতে হবে। আচ্ছা, অনেকের মাথায় আসে যে ফসফেট কেন অ্যাড করতে হবে? ফসফেট অ্যাড করতে হবে কারণ পাইরুভেট যেটা তৈরি হয়, পাইরুভিক অ্যাসিড বা যেটা থেকে পাইরুভেট তৈরি হয়, দ্য ইন্টারমিডিয়েট প্রোডাক্ট which leads to the formation of pyruvate is formed, or মানে ওর ব্যাকবোনটাই হচ্ছে মেন ফসফেট। বোঝা যাচ্ছে? ওর মেন ব্যাকবোনটা যেটা ইন্টারমিডিয়েট, মানে ধর আমরা যে ইন্টারমিডিয়েট গুলোকে ধরছি, মানে যেমন হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ওখান দিয়ে যে ভাঙছে ওই জায়গাটাই ফসফেট লাগছে। ফসফেট এবং ফসফেট, ওয়াই ইম্পর্টেন্স অফ ফসফেট? বিকজ ওটা একটা মানে ব্যাকবোন দিচ্ছে একটা পাইরুভেটকে তৈরি করার জন্য। ওকে, ঠিক আছে। গ্লুকোজে আমরা ফসফেট অ্যাড করছি। কি অ্যাড করবো গ্লুকোজে আমরা ফসফেট অ্যাড করব। কোন পজিশনে? 6 পজিশনে। তার মানে গ্লুকোজ 6 ফসফেট হয়ে যাবে। কি হয়ে যাবে? গ্লুকোজ 6 ফসফেট। ডান, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। আচ্ছা, মনে হচ্ছে না একটা এনজাইম দিলে ভালো হতো, এনজাইম দিলে রিঅ্যাকশনটা তাড়াতাড়ি হতো। কি এনজাইম? একটা খুব ট্রিক আছে, যখনই আমরা ফসফেট অ্যাড করছি তখনই একটা কাইনেজ বসিয়ে দেবো। ঠিক আছে, এবার এটাকে কি কাইনেজ মনে রাখার ট্রিক হচ্ছে, দ্য গ্লুকোজ তো যেহেতু একটা 6 কার্বন মলিকিউল, তাহলে আমি মানে 6 কার্বন মলিকিউল, ওই জন্য হেক্সোকাইনেজ। কি হেক্সোকাইনেজ? এর কোফ্যাক্টর হচ্ছে Mg2+।
বোঝা গেছে? কোফ্যাক্টর বায়োমলিকিউলসে পড়েছিলাম কোফ্যাক্টর। আচ্ছা, এই স্টেপে আমরা যদি দেখি একটা বন্ড ফরমেশন হচ্ছে, একটা গ্লুকোজের সাথে একটা ফসফেট বন্ড ফরমেশন হচ্ছে, তাহলে আমি কি বলেছিলাম, যখন বন্ড ফর্ম হয় তখন এটিপি কনজিউম হয়, তাহলে যখন এখানে বন্ডটা তৈরি হচ্ছে আমার তো একটা এটিপি কে ভেঙে, মানে এটিপি কে ভাঙি যখন, মানে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন তিনটে ফসফেট, ঠিক আছে, একটা ফসফেটকে ভেঙে দিচ্ছি, তো এই ফসফেটটাকে যে ভাঙছি এটা তো এডিপি হয়ে যাচ্ছে না, অ্যাডিনোসিন ডাইফসফেট। এই জিনিসটা এখানে হচ্ছে, মানে এটিপি কে ভেঙে আমরা এডিপি পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমার ফার্স্ট প্রোডাক্ট কি ফর্মুলা? এডিপি। কি ফর্মুলা? এডিপি। আচ্ছা, গ্লুকোজ হেক্সাকাইনেজ দিয়ে আমরা তৈরি করছি, যেটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, আর তার কোফ্যাক্টর হচ্ছে Mg2+। এটিপি কেন লাগছে? কারণ একটা ফসফেট বন্ড তৈরি হচ্ছে। ডান, মুখস্থ করার কিচ্ছু নেই, জাস্ট বুঝে যায়। নেক্সট স্টেপ হচ্ছে কি, দেখি গ্লুকোজ 6 ফসফেট, ঠিক আছে। এবার একটা জিনিস মাথায় রাখবো যে গ্লুকোজ খুবই একটা কমপ্লেক্স মেটেরিয়াল, গ্লুকোজ খুবই একটা কমপ্লেক্স কম্পাউন্ড। তো আমাকে এটাকে নিশ্চয়ই আমাদের যে নেচার আমাদের এরকম ভাবেই তৈরি করেছে যাতে আমরা নিজের শরীরকে কষ্ট না দিই, ঠিক আছে। কমপ্লেক্স জিনিসটাকে ডিজলভ করতে যত কষ্ট হবে তার থেকে ইজি হবে ইজি মেটেরিয়ালটাকে ডিজলভ করতে। তাহলে আমরা নেচার কি করেছে, এটাকে ইজি মেটেরিয়ালে কনভার্ট করে দিয়েছে, যেটা হচ্ছে ফ্রুক্টোজে। কিসে? ফ্রুক্টোজে 6 ফসফেট। আচ্ছা, আমরা যদি দেখি গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্ট্রাকচার কিন্তু সেম, বাট ওরা একে অপরের আইসোমার, ঠিক তো, একে অপরের আইসোমার। তাহলে আমাদের এখানে আইসোমারেজ ইউজ হবে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আইসোমার, যেহেতু আইসোমারেজ ইউজ হচ্ছে, এখানে কাইনেজ ফসফেট অ্যাড হচ্ছে, হেক্সো কারণ 6 কার্বন মলিকিউলে ফসফেট অ্যাড হচ্ছে। ডান, ওকে। সো এখানে আরেকটা স্টেপ ইম্পর্টেন্ট, যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা ফার্স্ট যে স্টেপটা বা যে কোনো স্টেপে যেখানে এনার্জি কনজিউম হচ্ছে বা এনার্জি রিলিজ হচ্ছে, ওই স্টেপটা ইরিভার্সিবল হয়। কি হয়? ওই স্টেপটা ইরিভার্সিবল হয়। এমনিতে যদি মুখস্থ করতে হয় 1, 3rd and 10th হচ্ছে ইরিভার্সিবল স্টেপস, বাট কেন হয় আমরা যদি কনসেপচুয়ালি বুঝতে চাই, সেটা হচ্ছে, দেখ, আমাদের বডি একটা এটিপি দিয়ে এডিপি তৈরি করলো, ঠিক আছে, মানে এটিপিটা ভেঙে এডিপি হলো। তাহলে যদি আমাদের এটা রিভার্সিবল হয়, মানে গ্লুকোজ 6 ফসফেট তাকে আমরা ভেঙে গ্লুকোজ করতে চাই, তাহলে আমাকে বন্ড ব্রেকিং করলে এনার্জি রিলিজ হবে। বাট আমাদের বডি একটা লিমিটেড অ্যামাউন্ট অফ এনার্জিতে ভালো কাজ করে, বা যদি আমরা বলতে পারি অপটিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, ঠিক আছে। তো এই অপটিমাম অ্যামাউন্ট অফ এনার্জিটাকে এক্সিড করে যাবে এই এনার্জিটা ভাঙলে, বোঝা গেছে? অপটিমাম অ্যামাউন্ট অফ এনার্জিটা ভেঙে এক্সিড করে যাবে এই এটিপিটা, যদি এই প্রসেসটা যদি ইরিভার্সিবল হয়, ওই জন্য এই প্রসেসটা ইরিভার্সিবল। যে কোনো এনার্জি কনজিউম বা রিলিজ হচ্ছে সেখানে প্রসেসটা ইরিভার্সিবল হয়। আচ্ছা, যেখানে ধরে এনার্জি রিলিজ হচ্ছে, একদম লাস্ট স্টেপে আমরা দেখবো এটিপি রিলিজ হচ্ছে, তখন কেন ইরিভার্সিবল হয়? তখন ইরিভার্সিবল হয় কারণ, দেখ, এটিপি রিলিজ হচ্ছে কারণ একটা বন্ড ভাঙছে, একটা বন্ডকে তৈরি করতে আবার আমাকে এনার্জি দিতে হবে। তাহলে যে এনার্জিটা বেরোলো ওই এনার্জিটাই তো আবার কনজিউম হয়ে যাবে যদি ওটা ইরিভার্সিবল হয়, যদি ওটা রিভার্সিবল হয়, যে এনার্জিটা বেরোলো ওটাই তো আবার লেগে জিনিসটা বন্ডটা তৈরি হবে। তাহলে আমাদের আলটিমেট নেট গেন অফ এনার্জি কত? 0। বোঝা যাচ্ছে? সেটা আমাদের বডি চায় না, ওই জন্য ইরিভার্সিবল। ওকে, তাহলে ফ্রুক্টোজ আইসোমারেজ দিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট হলো। আচ্ছা, এরপর একটা নেক্সট স্টেপ হবে। নেক্সট স্টেপে আমাদের আরেকটা ফসফেট অ্যাড করতে হবে। কেন করতে হবে? কারণ নেক্সট স্টেপের পরের স্টেপে, মানে সেকেন্ড স্টেপ, আমি যদি এটাকে ফার্স্ট স্টেপ ধরি, সেকেন্ড থার্ড স্টেপ, যেটা থার্ড স্টেপে কি হবে, থার্ড স্টেপে একটা এমন কম্পাউন্ড তৈরি হবে যেটা দুটো ফসফেট ছাড়া হয় না, ঠিক আছে।
সো ফ্রুক্টোজ 6-ফসফেট। আচ্ছা আমি বলেছিলাম যে সুক্রোজ ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হয়, ঠিক আছে। ফ্রুক্টোজ, যদি আমি ডাইরেক্ট ফ্রুক্টোজ নিতাম, মাথায় আসবে, যদি স্যার আমি ডাইরেক্ট ফ্রুক্টোজ নিতাম তাহলে তো আমার 9টা স্টেপে হয়ে যেত, এই এলো। অনেক সময় এটাও হয়, বাট মোস্টলি এটা একটা খুব স্ট্যান্ডার্ডাইজ, ওই জন্য আমরা এটা করছি। ফ্রুক্টোজ থেকে ডাইরেক্ট ফ্রুক্টোজ এই স্টেপটা হয় না, ওই জন্য 9টা স্টেপ। এই যে গ্লুকোজ 6-ফসফেটটা তৈরি হয় না, ওই জন্য 9টা স্টেপ। আচ্ছা ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট কার দ্বারা হয়? হ্যাঁ সেম হেক্সোকাইনেজের দ্বারা, হেক্সোকাইনেজের দ্বারা। আচ্ছা আমি বলেছিলাম ফসফেট বন্ড অ্যাড হলে এটিপি এটিপি হয়, সেম যে স্টেপটা সেটাই ফ্রুক্টোজে হয়ে যাবে, শুধু এই স্টেপটা হবে না। ওকে বুঝে গেছে? আচ্ছা মুছে দিচ্ছি। ওকে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে এবার একটা ফসফেট অ্যাড হবে, আর একটা ফসফেট অ্যাড হবে। ফসফেট অ্যাড হয়ে কি হবে? ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। কি 1,6-বিসফসফেট? ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। আচ্ছা এটা ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হলো, তার মানে একটা 1,6 তো ছিল, একটা 1 যোগ হয়েছে, তার মানে একটা ফসফেট নিশ্চয়ই 1 অ্যাড হয়েছে। তাহলে যখনই ফসফেট অ্যাড হচ্ছে, আমি কি বলেছিলাম আমাদের কোন এনজাইমটা হেল্প করবে? কাইনেজ। গুড, কাইনেজ এনজাইমটা হেল্প করবে, ঠিক আছে। এই যে কাইনেজ এনজাইম, তাহলে আমাদের আগে তো হেক্সোকাইনেজ ছিল, বাট এটা যখন ফ্রুক্টোজ 6-ফসফেট, ঠিক আছে, এটাতে এখন ফ্রুক্টোজ 6-ফসফেট, তাহলে আমাদের এখন হেক্সোকাইনেজ লাগালে হবে না, এখন আমাদের অন্য লাগবে, যেটা হচ্ছে ফসফো ফ্রুক্টো কাইনেজ। কি? ফসফো ফ্রুক্টো কাইনেজ। কিভাবে মনে রাখবে? দেখ ফসফেট ছিল, ফ্রুক্টোজ আছে, কাইনেজ, ঠিক আছে। কারণ ফসফো ফ্রুক্টো তো আগেই ছিল, ওর মধ্যে আরেকটা অ্যাড করছে, ওই জন্য ফসফো ফ্রুক্টো কাইনেজ। আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা আচ্ছা এখানে দেখছি আমরা ফসফেট অ্যাড হচ্ছে, তার মানে এই স্টেপে আরেকটা এটিপি যাবে, এটিপি ব্রেক হয়ে একটা এটিপি তৈরি হবে। আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা নেক্সট স্টেপে যাই। এবার এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটটা দুটো কম্পাউন্ডে ভাঙবে, উইথ হেল্প অফ এনজাইম অ্যালডোলেজ। কি? উইথ হেল্প অফ এনজাইম অ্যালডোলেজ। কিসে কিসে ভাঙবে? একটা হচ্ছে 3-ফসফো কিসে কিসে ভাঙছে? একটা ভাঙছে 3-ফসফোগ্লিসারালডিহাইড, আরেকটা ভাঙছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটাকে আমরা ডিএইচএপি বলি, ধাপ। অনেক সময় ভুলে যায়, ওই জন্য ধাপটা মাথায় রাখবো। তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আর 3-ফসফোগ্লিসারাইড অ্যালডিহাইড, যেটাকে আমরা 3 পাগল বলবো, ঠিক আছে। 3 পাগল, এটা দিয়ে আমাদের মাথায় থাকবে। আচ্ছা অ্যালডোলেজ এনজাইম দিয়ে হলো 3-ফসফোগ্লিসারালডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। আচ্ছা একটা এনসিআরটি খুব ইম্পর্টেন্ট দিয়েছে, এখানে একটা রিভার্সেবল সাইন দিয়েছে। কেন দিয়েছে? আচ্ছা কেন দিয়েছে, এর কনসেপ্টটা হচ্ছে যে আমরা যদি খুব মাইনিউটলি দেখি তাহলে দেখবো এটা হচ্ছে কিটোন, এবং কিটোন অক্সিডাইজ করালে কোনোদিনও আমরা অ্যাসিড পাবো না। কিটোনকে অক্সিডাইজ করালে আমরা কোনোদিনও অ্যাসিড পাবো না, বাট আমাদের এবারে অ্যাসিড চাই। এরপরে স্টেপে আমাদের অ্যাসিড চাই, তবেই তো অ্যাসিড থেকে আমরা পাইরুভেট বানাবো, ঠিক। কিটোনকে ভাঙালে কোনোদিনও অ্যাসিড হবে না, ওই জন্য আমাদের অ্যালডিহাইড লাগে। অ্যালডিহাইডকে যদি আমরা অক্সিডাইজ করি আমরা অ্যাসিড পাবো, ওই জন্য এইটা পুরোটা এতে কনভার্ট হয়ে যায়। কেন হয়? কারণ আমাদের এই কনসেপ্টটা কাজে লাগছে, ঠিক আছে। কেন হয়? এই কনসেপ্টটা কাজে লাগছে, বাস ডান। ওকে এর পরের স্টেপ কি হচ্ছে? এর পরের স্টেপটা আমরা দেখব
এর পরের স্টেপে তৈরি হচ্ছে 1,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি তৈরি হচ্ছে? 1,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপরে আমরা সেরকম কোনো কনসেপ্ট নেই, এরপরে যে একটুখানি আমরা জাস্ট অবজার্ভ করলেই হয়ে যাবে, একদম ইজি ইজি। এখানে একটা 1 বসিয়ে দেবো, ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড। অ্যালডিহাইডটাকে আমরা অক্সিডাইজ করালে আমি বলেছি অ্যাসিড পাই, ওই জন্য অ্যাসিড, 1,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ডান। এরপরের স্টেপে কি হবে? এরপরের স্টেপে একটা ফসফেট ভেঙে যাবে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, 1,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ভেঙে হয়ে যাবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ আছে, যেটা হচ্ছে এই জিনিসটা নিজেকে অক্সিডাইজ করলে দুটো হাইড্রোজেন ছেড়ে দেয়। এই জিনিসটা আমি বলেছিলাম অক্সিডাইজ করলে অ্যাসিড পাবে, এই জিনিসটা অক্সিডাইজ করলে দুটো H+ ছেড়ে দেয়। এই দুটো H+ কোথায় ইউজ হবে? এমনি তো আর আয়নিকের তাহলে তো 12টা বেরিয়ে যাবে যদি আমাদের এমনি সাইটোপ্লাজমে ঘুরে বেড়ায়। এই দুটো H+ কি হবে? এই দুটো H+ আমাদের NAD এর সাথে যোগ হবে। তাহলে আমাদের এই স্টেপে কি তৈরি হচ্ছে? NAD অ্যাড হবে, NAD এ থেকে তৈরি হবে NADH প্লাস H+, কারণ দুটো H। ডান, পারফেক্ট, কনসেপচুয়ালি বোঝা গেছে। আচ্ছা, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ভেঙে আমার হবে ফসফোএনল পাইরুভেট, PEP, পেপ। কি হবে? ফসফোএনল পাইরুভেট। এই পাইরুভেটে ঢুকে গেলাম আমরা, পাইরুভেটে ঢুকে দিলাম, ফসফোএনল পাইরুভেট। এরপরে স্টেপটা হবে যেটাকে আমরা PEP বলি। এর পরের স্টেপটা কি হবে? ফসফেট বন্ড ভেঙে যাবে। কি হবে? ফসফেট বন্ড ভেঙে যাবে। তাহলে ফসফেট বন্ড ভাঙলে কি হয়? এটিপি রিলিজ হয়। ফসফেট বন্ড ভাঙলে কি হয়? এটিপি রিলিজ হয়। তাহলে এটিপি রিলিজ হবে তাহলে এই স্টেপে, ঠিক? ফসফেট বন্ড ভেঙে তৈরি হচ্ছে পাইরুভেট। আর খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এডিপি ভেঙে এটিপি মানে এডিপি তৈরি করে এটিপি তৈরি হলো, এডিপি কে ইউজ করে এটিপি তৈরি হলো। আই হোপ সো কি পুরো আমাদের গ্লাইকোলাইসিসটা একদম ক্লিয়ার, কনসেপচুয়ালি বোঝা হয়ে গেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ ইউ উইল ভিজিট আওয়ার চ্যানেল এগেন। এর পরের টপিক আই গেস আমি করব হচ্ছে GFR এর উপর, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, বা আমি করতে পারি হচ্ছে মেকানিজম অফ রেগুলেশন অফ কিডনিস বা ইউরিনেশন। তো থ্যাংক ইউ, বাই বাই।